তার কানের ভেতর ঢুকবে, সেখান থেকে মস্তিষ্কের কথাগুলো অটল রাখবে, সেখান থেকে তার ছোট্ট হৃদয় যত্ন করে রেখে দিবে তার জীবনের মহাপুরুষটির বলা প্রত্যেকটা বাণী। আমার জীবনে আগে কোনো লক্ষ্য ছিল না, ছিল না বাঁচার কোনো আগ্রহ। দিন চলছে তো চলছেই, রাত যাচ্ছে তো যাচ্ছেই, বিজনেস করছি, সুনাম অর্জন করছি, ব্যাস এইটুকুই। এর বাইরে কোনো চাহিদা ছিল না। কিসে চাহিদা থাকবে? আমার তো পরিবারই ছিল না। ও সরি, পরিবার থেকেও নেই। এই বিশাল পৃথিবীতে যার বাবা মা নেই সেই বুঝে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। আমার সব থেকেও কিছু নেই। জীবনটা ফিকে মনে হতো। এই ঘর, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা দেখে তাচ্ছিলের হাসি হাসতাম সব সময়। কি হবে এগুলো দিয়ে? কি করব এগুলো দিয়ে? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই তো সব ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবে না আমার যার এসবের দায়িত্ব নেবে। কেউ থাকবে না যে আমার স্মৃতি মনে রাখবে। এমন কেউ থাকবে না যে নামাজে দাঁড়িয়ে দুহাত তুলে আমার জন্য রবের নিকট প্রার্থনা করবে। এমন কেউ থাকবে না যে আমার কবরের পাশে বসে এক ফোঁটা চোখের পানি ফেলবে। ভাবতাম কোথায় পাবো স্বার্থহীন একটা নিষ্পাপ প্রাণ। এই শহরে সবাই ছলনা করে বেড়ায়। এমন কে আছে যে আমাকে আমার মতো করে বুঝবে? কেউ নেই। জীবনের মায়াটা করা তখনই বাদ দিয়েছি। নিজেকে মদের নেশায় মত্ত রেখেছি। এটাই ছিল নিস্তব্ধ রাতের একমাত্র সঙ্গী আমার। এমনই একটা লক্ষ্যহীন, আশা ভরসা, ভালোবাসাহীন জীবনে দমকা হাওয়ার মতো চলে এলে তুমি। ধীরে ধীরে উপরওয়ালা বুঝিয়ে দিল, তোর জীবনের লক্ষ্য এবার বদলানোর সময় এসে গেছে। তোর জীবন এখন অন্য কারোর সাথে বাঁধার সময় এসে গেছে। লক্ষ্যহীন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। আর যারা বাঁচে তারা জীবন্ত লাশ হয়ে বাঁচে। বাঁচতে হলে তোমাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে বাঁচতে হবে। আমিও জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম, কিন্তু এখন আমি প্রতি পদে পদে ফিল করি আমার বাঁচতে হবে। দীর্ঘ এক সময় পার করতে হবে আমার এই মানুষটার সাথে। মুস্কানের দিকে তাকালো। মুস্কানের অঝরে কান্না দেখে ইমন চোখ সরিয়ে নিল। পরক্ষণই মুস্কানের দিকে ফিরে মাথায় হাত রেখে বলল, কেঁদো না মুস্কান। আমাদের জীবনে দুজনকে এমন ভাবে এগোতে হবে যাতে কোনো কষ্ট আমাদের ছুঁতে না পারে। আর যদি কোনো কষ্ট চলে আসে তাহলে যেন দুজনই সেটার মোকাবেলা করতে পারি। তোমাকে অনেক বড় হতে হবে। আমার দায়িত্ব নিতে হলে তোমায় অনেক বড় হতে হবে। মানসিকভাবে নিজেকে আরো অনেক স্ট্রং করতে হবে। বলেই গালের পানি বুড়ো আঙুলে মুছে আবারও একইভাবে দাঁড়ালো। আমার এখন বাঁচতে ইচ্ছে করে, যা আগে করতো না। আগে তো আমার কাছে মুস্কান নামের এই নির্মল প্রাণীটা ছিল না। আমার কাছে এত স্নিগ্ধতা, মুগ্ধতা ভরানো মুখটা ছিল না। এখন আছে, যার জন্য আমার খুব বাঁচতে ইচ্ছে করে। আমার ছোট্ট একটা সংসার সাজাতে ইচ্ছে করে। আমার জীবনে এখন লক্ষ্য স্থির হয়ে গেছে। মদের নেশায় থেকেও ভয়ঙ্কর নেশার প্রতি পদে পদে গ্রাস করছে আমায়। মদের নেশা আমাকে নিঃশেষ করে দেবে, আর এই নেশা আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। মুস্কান কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আসুন আমরা সংসার করি, আমরা খুব ভালো থাকবো। চলুন না আমরা বিয়ে করে নিই। দাদি তো বলেছে বিয়ে হয়ে গেলে আর কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। আপনি কেন এটা করছেন না? বলেই কাঁদতে লাগলো। ইমন মুস্কানের হাত ছাড়িয়ে বলল, বোকার মতো কাঁদছো কেন? এখনো তুমি অনেকটা ছোট। বিয়ের বয়স হলে তো বিয়ে করব। এমনি এমনি রেখে দেবো নাকি? মুস্কান শান্ত হয়ে ইমনের দিকে তাকালো, উৎসুক কণ্ঠে বলল, দাদির তো 9 বছরে বিয়ে হয়েছে। আমাদের গ্রামে আমার বয়সী অনেকে হয়তো ছেলে মেয়েও হয়ে গেছে। তাহলে আমারও বিয়ের বয়স হয়েছে। ইমন হকচকিয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে এভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছে। নেহাতে ছেলে মানুষ, নয়তো এভাবে বলতে পারতো না। ভেবেই মুচকি হাসলো। তার এই হাসিতে মুস্কানের সাহস যেন একটু বেড়ে গেল। আমাদের ক্লাসের এক মেয়েও তো 9-এ বসে বিয়ে হয়েছে। কত মেয়ের বয়ফ্রেন্ড আছে, তারা বয়ফ্রেন্ডের সাথে স্বামী স্ত্রীর মতোই থাকে। ওরা যদি আমার বয়সী হয়ে এত সব পারে, আমি কেন পারবো না? আমি রান্না পারি, ঘর গোছাতে পারি, কাপড় ধুতে পারি, আপনার সব কাজই তো আমি করে দিতে পারি। শুধু আপনার বউই না, আমি। বলেই মন খারাপ করলো ভীষণ। ইমন আর চোখে একবার চেয়ে আবার দৃষ্টি দূরে স্থির রাখলো। মুস্কান আবারও বলতে লাগলো, দেখুন, আমাদের সাথে যে মেয়েটা পড়তো 9-এ, ওর নাম তমা। হাইটে আমার এইটুক। বলেই হাত কাত অব্দি করলো। ওর স্বামী ইয়া লম্বা, আর ও ছিল এইটুকু ছিল। তবুও তো ওকে বিয়ে করেছে। আমি তো ওর থেকে একটু বড়ই। তাহলে আমার বিয়ের বয়স হয়েছে, তাই না বলুন? আমি তো সবার থেকে বেশি কাজ করতে পারি। বলেই হাতে কর গুনে গুনে
বলতে লাগলো। ঘর সামলাতে পারি, রান্নাঘর সামলাতে পারি, আপনার কাপড় চোপড় সবটা সামলাতে পারি। ইমন নিজেকে আর স্থির রাখতে পারল না, মুস্কানকে এক ঝটকায় নিজের কবজায় নিয়ে গেল। গাঢ় দৃষ্টি রেখে বলল। আমায় সামলাতে পারবে? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। কথাটার উত্তর মনে এনে মুখে নিয়ে নিল। কেন সামলাতে পারবো না? আপনার সবটা তো আমি দেখি, আমি সব সামলাতে পারবো। ইমন চোখ সরিয়ে মনে মনে বলল। কথার মানে বোঝারই বয়স হয়নি, সে আবার আমাকে সামলাবে। দূর, এর সাথে কথা বলা বানেই সময় নষ্ট। বিয়ে করবে, বিয়ের বোঝেটা কি? বলেই হাত আগলা করে দিল। মুস্কান মনটা ভার করে ঠিক হয়ে দাঁড়ালো। যাও গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। মুস্কান মাথা নিচু করেই বলল। আপনি বিয়ে করবেন না? যাও ঘুমাও গিয়ে। মুস্কান বড্ড অবাধ্য হয়ে আবারও বলল। বলুন না বিয়ে করবেন না। এবারই মন বেশ রেগে গেল। এই বিয়ে করছো কেন? বিয়ে মানে বুঝো? যাও রুমে যাও। আমি সব বুঝি। আপনি বিয়ে না করলে সবাই আমাকে আজে বাজে কথা বলে, আপনাকে খুব বাজে কথা বলে। এইসব আমি সহ্য করতে পারি না। বলেই কাঁদতে লাগলো। ইমনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। মুস্কানকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে নিল। দুগালে শক্ত করে দুহাত চেপে বলল। বিয়ে করবে? মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে মাথা নাড়ল। ইমন বলল। একটা ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্ক বিষয় কি বোঝো তুমি? এইটুকুন মেয়ে সব সামলাবে, বড় বড় কথা, তাই না? ওকে, 5 মিনিট সামলাও আমায়। বলেই মুস্কানের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বোঝানোর জন্য হলেও মুস্কানের মাঝে মত্ত হয়ে গেল ইমন। আর কোনো দিকে হুঁশ নেই তার। মুস্কান হাত দিয়ে বাধা দিতে গেলে এক হাতেই মুস্কানের দুহাত পিছন দিকে আটকে রাখে। মুস্কান কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়াতে না পেরে নিজের পা পিছোতে লাগে। মুস্কান যত পিছোয় ইমন তত আগায়। পিছনো আগানোতে মুস্কান দেয়ালে ঠেকে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দম যেন বন্ধ হয়ে আসবে এবার। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। দাড়ির ঘষাতে থুতনি সহ গলায় আঁচ লাগছে ভীষণ। ইমনের যখন হুঁশ ফিরল, চোখ জোড়া খুলতেই মুস্কানের ভেজা চোখে চোখ পড়ল। মুহূর্তেই ছেড়ে দিল হাত জোড়া। ঠোঁট জোড়া ছাড়তেই মুস্কান জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। তার মুখে সম্পূর্ণ শ্বাস ইমনের মুখে পড়ছে। ইমন তখনও মুস্কানের অনেকটা কাছে। মুস্কান অভিমানী চোখে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। প্রচন্ড হাঁপাচ্ছে সে। ইমন কিছুক্ষণ অবাক চোখে মুস্কানের অবস্থা দেখল। যে ঠোঁটে নিজেকে এতক্ষণ মত্ত রেখেছিল সেই ঠোঁট জোড়া গভীর চোখে পর্যবেক্ষণ করতে লাগলো। নেশাভরা গলায় বলে উঠল। পরিপক্কতার অভাব। বুড়ো আঙুলে ঠোঁটে আলতো করে স্পর্শ করতে কেঁপে উঠল মুস্কান। শরীরে অসম্ভব কাঁপুনি ধরেছে তার। ইমন অনুভব করতে পারল সবটা। নিজেকে শান্ত রেখে মুস্কানকে নিজের অনেকটা কাছে নিয়ে নিল। আদুরে গলায় ফিস ফিস করে বলল। এখনো অনেক দেরি বড় হতে। এক হাতে বুকের সাথে চেপে ধরে আরেক হাতে মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত হও মুস্কান, কিছু হয়নি, ভয় পেও না। পানি খাবে? মুস্কান কিছু বলল না। ইমন এক হাতে মুস্কানের এক হাত শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে বিছানায় বসালো। মুস্কান কেঁপেই চলেছে। এই কাঁপুনি শুধু তার শরীরের নয়, মনেও ধরেছে। এটাই স্বাভাবিক যে সে ফুলের মতো নিষ্পাপ। তার জীবনে প্রথম পুরুষ ইমন চৌধুরী। তার স্পর্শে তার অনুভূতির মাত্রা চেয়ে অনেকটাই প্রখর। অন্য পুরুষদের সামান্য স্পর্শে তার শরীর ঘিন ঘিন করে ওঠে, ঘৃণা লাগে ভীষণ। আর ইমন তাকে এত গভীরভাবে স্পর্শ করলেও তার ঘৃণা হয় না, বরং সেই স্পর্শ তার শরীর ভেদ করে হৃদয়ে স্পন্দিত হয়। গ্লাস সামনে দিতেই মুস্কান মাথা নিচু করে পানিটা খেয়ে নিল। ইমন বাঁকা এসে গ্লাসটা রেখে মুস্কানের পাশে বসলো। মুস্কানের হাতের ওপর হাত রেখে বলল। কি ফেল করে গেলে তো? আমাকে সামলাতে হলে আরো অনেক বড় হতে হবে, বুঝলে? মুস্কান মুখটা ভার করে ইমনের দিকে চেয়ে বলল। আমি যদি নাই বাঁচি তো কিভাবে আপনাকে সামলাবো? হোয়াট? এসব কি কথা? তাই তো। আপনি তো আমার নিঃশ্বাসটাই আটকে রেখেছিলেন। এটা আপনার প্ল্যান, তাই না? যাতে আমি ফিল করে যাই
আর এই বাহানায় আপনি বিয়েটা না করতে পারেন? ইমন হকচকিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল মুস্কানের দিকে। মুস্কান মুখ ফিরিয়ে নিল, উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। মুস্কানের অভিমানের পাল্লাটা যে এবার বেশ ভারী হয়ে গেছে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। কয়েক পা ফেলতে ইমন তার হাত আটকে ধরল, গভীর গলায় বলল, বিয়ে তো আমি করবই, আর তোমাকেই। কারো সাধ্য নেই আমার বউ হওয়া থেকে তোমাকে আটকানোর, এমনকি তোমার নিজেরও না। ফালতু বিষয় ভেবে মন খারাপ করলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। অনেক পাকনামও দেখেছি, কতদূর কি পারবে তাও বুঝেছি। এই দুনিয়াতে তোমার আগে আমি এসেছি, তাই তোমার থেকে সবকিছুতে জ্ঞান বলো, দক্ষতা বলো আমার বেশি। এমনকি তোমাকে তুমি যতটা চেনো তার থেকে বেশি আমি চিনি। এই হাতের একটা থাপ্পড় খেলে তোমার মধ্যে যে প্রতিক্রিয়া আসবে সেটা তুমি থাপ্পড় খাওয়ার পর অনুভব করতে পারবে, বুঝতে পারবে। আর আমি দেওয়ার আগেই সবটা বুঝে যাব যে কি হতে পারে না হতে পারে, কেমন লাগতে পারে না লাগতে পারে। বুঝেছো? মুস্কান এক ঢোক গিলল, ভয়ে তার গলা শুকিয়ে গেছে। ইমনের হাতের দিকে একবার, মুখের দিকে একবার মলিন চোখে চাইতেই ইমন হাতটা ছেড়ে বলল, রুমে যাও। মুস্কান মাথা নিচু করে চলে গেল। অবশেষে বিয়ের ডেট ফিক্সড করে ফেলল দিহান আর ইমন। মুস্কান তাদের দুজনের জন্য কফি নিয়ে রুমে আসলো। দিহান এক নজর মুস্কানকে দেখে চোখ সরিয়ে নিল। ইমন ইশারা করতে মুস্কান চলে গেল। দিহান বলল, দোস্ত, বিয়ের আগে এসব কি? ইমন গম্ভীর গলায় বলল, পরের বউয়ের দিকে এত নজর দিতে নাই। আমি নজর দিইনি ভাই, আমার কি বউ নাই নাকি? তোর থেকে এক ধাপ এগিয়ে বাচ্চা শো আছে। বলেই কালার টালার মৃদু হেসে কফির মগে চুমুক দিল। দিহান বলল, এভাবে সিল রেখে দিছো কেন ভাই? ইমন চোখ গরম করে বলল, সিল রাখাতে সমস্যা কি? এখানে বাইরের কেউ নেই। ওকে, বাচ্চা মেয়েটা, ইস মায়া লাগছে। এত মায়া দেখিয়ে কাজ নেই। যা সুপ্তিকে স্কুলে দিয়ে আয় আজকে। আমার কিছু কাজ আছে, শেষ করে তোকে ফোন করব। মুস্কান হাতের কাছে সব এগিয়ে দিতে লাগলো। ইমন সব নিয়ে রুম থেকে বেরুলো। মুস্কান তার স্বভাবে ইমনের পিছু পিছু যেতে লাগলো। দরজার কাছ অব্দি আসার পর ইমন পিছন ঘুরে সানগ্লাসটা খুলে মুস্কানের ঠোঁটের দিকে চেয়ে বলল, এতটা জখম হয়ে গেছে, ব্যথা হচ্ছে না? মুস্কান লজ্জা পেয়ে মাথা নিচু করে ডান দিক বাঁ দিক নাড়ালো। ইমন বাঁকা এসে চশমাটা কোটের পকেটে রেখে এক হাতে থুতনি ধরে মুখ উঠিয়ে আরেক হাতে গাল টিপে বলল, গুড গার্ল। মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইমন মৃদু হেসে বেরিয়ে গেল। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলেও বেশ এলাহি ব্যাপার হয়ে গেছে। ও বাড়ির কয়েকজনও এসে গেছে। ইমন সব থেকে ক্লোজ ফ্রেন্ডরা এসেছে। তারা ভীষণ খুশি, কারণ শাওরি নতুন করে জীবন শুরু করতে রাজি হয়েছে। অবশেষে দিহান তার ভালোবাসাকে নিজের করে পাচ্ছে। হ্যালো মাই লিটল প্রিন্সেস, এদিকে এসো। বলেই হাত বাড়াতে তিন্নি মুখ ভেঙচিয়ে সরে গেল। অভ্র মুখ বেঁকিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার লোহিব পড়ান ভেবেই চোখ টিপ দিল অভ্র। তিন্নি হা হয়ে চোখ রাঙালো। অভ্র ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে অন্যদিকে তাকালো। সকলের আবদার, ইয়ানা প্রথম নাচ পরিবেশন করলো, রিক্তা গান করলো। সবাই বেশ হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এমন সময় দাদি এসে বলল, তোরা সকলে যে যার মতো খেয়ে নে, একটু পর কাজী আসবে, এখনই খেয়ে নে। বলেই মুস্কানের পাশে গিয়ে বসলো। সুপ্তির খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। শাওরি ছাড়া সে কারো হাতে খেতে চায় না, তাই শাওরি সুপ্তিকে উপরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সাথে তন্নি রিক্তা আছে। ইয়ানা অভ্র ফটো তোলায় ব্যস্ত। দাদি মুস্কানের হাতের উপর হাত রেখে বলল, কিরে, ভয় লাগতাছে তোর? আবারও বলি, আমার কিন্তু 9 বছর বয়সে বিয়ে হইছে, মানুষটারে চিন্তামো না, জানতামও না। আর তোর ভাগ্য কত ভালো, আমার নাতির সাথে ভালোই বোঝাপড়া আছে। মুস্কান লজ্জায় লাল হয়ে গেল কেমন। দাদি বলল, শোন, একটা কথা বলি, বাসর ঘরে স্বামীর কাছে নিজেরে সম্পূর্ণ সঁপে দিবি। যতটা বোঝাপড়ার অভাব আছে সব ঠিক হয়ে যাবে। পুরুষ মানুষের মন জুগিয়ে চলতে গেলে কি কি করতে হবে দাদি ফিসফিস করে সব বোঝাচ্ছে মুস্কানকে। মুস্কান লজ্জায় মিয়ে যাচ্ছে। বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হয়েছে তার। দাদি কথা শেষ করে বলল, যা বলছি মাথায় থাকবে তো?
মুস্কান মাথা নাড়ল। বরাবরই সে খুব বাধ্য, তাই দাদির কথায় সে বাধ্য মেয়ের মতো সায় দিল। দাদি মুচকি আসলো আর মনে মনে ভাবলো, দাদু ভাই আমার বড় ভাগ্যবতী, তার দাদা মশাইয়ের মতোই এ মেয়েকে যেভাবে গড়বে সেইভাবেই গড়বে। দাদি ভাবলো, তাহলে আরেকটা কথা মাথায় ঢুকিয়ে দেই, এই বয়সে কত ছেলে মেয়ে 2-3 বাচ্চার বাপ হয়ে গেছে, আমার দাদু ভাই বাদ থাকবে কেন? যেই ভাবা সেই কাজ। মুস্কানকে আবারও কাছে টেনে কানে কানে বলল, শোন মেয়ে, বর কখন বউদের বেশি ভালোবাসে জানিস? যখন তার বউ তাকে বাবা হওয়ার মতো সেরা অনুভূতিটা দেয়। যখন তোর গর্ভে ওর সন্তান আসবে দেখবি তখন তোকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। যখন ফুটফুটে এক সন্তান ওর কোলে আসবে, যখন বাবা বলে ডাকবে, দেখবি সেদিন ওর মনের সব কষ্ট, সব ব্যথা একেবারে বিলীন হয়ে গেছে। তোকে ছাড়া, তোদের বাচ্চা ছাড়া আর কোনো দিকে মন দিতে পারবে না। পুরুষ মানুষকে নিজের কাছে আটকাতে রাখার মুখ্য উপায় হলো তার সন্তানের মা হওয়া। এতে তোর অধিকার, তোর জায়গা শক্ত হবে, বুঝলি? আমার শাশুড়ি মা আমাকে এই সব বুঝিয়েছিল, আর আজ আমি তোকে বুঝালাম দাদি শাশুড়ি হয়ে। আমার নাতি আমাকে আগেকার মানুষ ভেবে কথা উড়িয়ে দিতে পারে, তুই কিন্তু এই ভুল করিস না। মুরব্বীদের কথা ফেলনা না, বুঝলি? মুরব্বীরা যা বলে ভেবেচিন্তেই বলে। ইমন নিচে আসতেই দাদি আর মুস্কানকে একসাথে দেখলো। দাদি ইমনকে দেখে বেশ ঘাবড়ে উঠে দাঁড়ালো। ইমন ভ্রু কুচকে চেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? দাদি জোরপূর্বক হেসে বলল, কি আবার ব্যাপার? আমার গিন্নির সাথে গল্প করছিলাম। বলেই মুস্কানের দিকে আঙুল ইশারা করে চুপ দেখিয়ে চলে গেল। ইমন বেশ বুঝলো আবারও মাথায় কিছু ঠোকানো হয়েছে। এই দাদিকে নিয়ে আর পারা যায় না। মেয়েটার মাথায় কি সব ঠোকালো কে জানে। এই মেয়েও তো যে যা বলবে তাই শুনবে। মুস্কানের দিকে চাইতেই ইমন হকচকিয়ে গেল। লজ্জায় গাল দুটো লালিমা আভায় ভরে গেছে। ইমনের দিকে তাকাতে অবধি পারছে না। ইমন বেশ বুঝলো দাদি উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে। মেয়েটাকে পাকনা বানিয়ে ছাড়বে দেখছি। লম্বা একটা শ্বাস নিয়ে চলে গেল সেখান থেকে। বিয়ে কমপ্লিট। দিহানের মা বারবার করে ফোন করছে বেশি রাত না করতে। তিন্নি সুপ্তিকে নিয়ে আগেই চলে গেছে। সাথে অভ্র সহ দিহানের কয়েকটা ফ্রেন্ড রয়েছে। অভ্র অবশ্য সুপ্তির বাহানায় গিয়েছে তাদের সাথে। শাড়ির মা আর ভাই এসেছে। সকলেই মিলে শাড়ি আর দিহানকে বিদায় জানালো। শাড়ির মা দিহানের বাবার হাত ধরে বেশ কান্নাকাটি করলো। আমার মেয়েটার সুখ কি জিনিস সেটা হয়তো ভুলেই গেছে ভাই। আপনার হাতে তুলে দিলাম। বাবাকে হারিয়েছে অনেক বছর হলো। এবার আমার মেয়ে তার আরেক বাবার ভালোবাসা পাবে। আমার নাতনিটাকেও আপনারা আপন করে নিয়েন। দিলীপ খন্দকার শাড়ির মাকে ভরসা দিলেন। দিহান এবং সায়রীকে জড়িয়ে অনেক কান্নাকাটি করলেন তার মা। এই কান্না ছিল সুখের কান্না। মেয়েটার জীবন নতুন করে শুরু হওয়ার আনন্দের কান্না। সায়রীও নিঃশব্দে কেঁদে যাচ্ছে। দিহান বুঝতে পারল শায়রির কান্না বড্ড খারাপ লাগলেও সেই খারাপ লাগাকে গুরুত্ব না দিয়ে মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। শায়রি তার হাতের মাঝে আবদ্ধ ছিল। দিহান একটু আগলা করে হাতে চিমটি কাটল। শায়রি কান্না চেপে হাত সরাতে নিতেই দিহান আবারও হাত শক্ত করে চেপে ধরল। সকলের সামনে বলে শায়রি চুপচাপ দাঁড়িয়েছিল। মনে মনে বেশ বকলো দিহানকে। মুস্কানও সমানতালে কেঁদে যাচ্ছে। সে কারো কান্না সহ্য করতে পারে না। তারপরও শায়রি চলে যাচ্ছে এই ভেবে অঝরে কাঁদতে লাগলো সে। ইমন আর চোখে তার কান্না দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে ভীষণ। সবাই না থাকলে এতক্ষণে কয় ধমক খেত সে নিজেও জানে না। ইমন আস্তে আস্তে দাঁতের দাঁত চেপে বলল, কি ব্যাপার? বিদায় কি তোমার হচ্ছে না সায়রির হচ্ছে? মুস্কান কান্না থামিয়ে ইমনের রাগান্বিত দৃষ্টি দেখে মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কান্না চাপাতে গিয়ে হেঁচকি উঠে গেল তার। ইমন চোখ দিয়ে তাকে বেশ শাসাতে শুরু করলো। বাসর ঘর সাজানোতে নিষেধ করলেও
ইয়ানা রিক্তা সেই নিষেধ মানেনি। তার ওপর সাপোর্টার হিসেবে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কার সাথে আছে তাদের আটকানোর? রাত 12টা ছুঁই ছুঁই। সারাদিন বেশ ধকল গেছে সবার। সেই সকালে একটু ভাত খেয়েছিল মুস্কান। সারাদিন সে আর কিছু খেতে পারেনি, গলা দিয়ে খাবার নামেনি তার। শরীর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।